যেটা রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, যেগুলো মেইন ড্রাগ আর কি। রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, ইথামবিউটল, এই সমস্ত ড্রাগগুলো পড়ানো হয়েছিল। আর তার সাথে সেকেন্ড লাইন ড্রাগ বা যেগুলো গ্রুপ বি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্টের জন্য WHO যে ক্যাটাগরাইজেশন করা হয়েছে, গ্রুপ এ ড্রাগ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ড্রাগ, তার মধ্যে অনেকগুলো পড়ানো হয়েছিল। বাদ ছিল নিউয়ার ড্রাগ, যেগুলো এখন লাস্ট 2012 এর পরে নিউলি অ্যাপ্রুভড হয়েছে অ্যান্ড তারপরে ট্রিটমেন্ট রেজিমেনে এন্ট্রি করেছে, স্পেসিফিক্যালি ফর MDR টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তাদের ক্ষেত্রে যেগুলো এন্ট্রি করেছে সেগুলোর মধ্যে কতগুলো ড্রাগ রয়েছে। দিস আর দ্য বেডাকুইলিন, অ্যান্ড বেডাকুইলিন ইজ এ গ্রুপ এ ড্রাগ, গ্রুপ এ ড্রাগ ইন দ্য WHO MDR টিবি। যে ড্রাগ এনলিস্টেড রয়েছে সেখানে গ্রুপ এ ড্রাগের মধ্যে রয়েছে বেডাকুইলিন। বেডাকুইলিন ছাড়া গ্রুপ এ তে আর যে ড্রাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিনেজোলিড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন অ্যান্ড লিভোফ্লক্সাসিন। ফ্লুরোকুইনোলোন থেকে দুটো, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, অ্যান্ড আর যে দুটো ড্রাগ রয়েছে তার মধ্যে একটা নিউ ড্রাগ, দ্যাট ইজ দ্য বেডাকুইলিন, অ্যান্ড আরেকটা হচ্ছে লিনেজোলিড, দ্যাট ইজ অ্যান অক্সাজোলিডাইনন অ্যান্টিবায়োটিক ড্রাগ। ঠিক আছে, অক্সাজোলিডাইনন অ্যান্টিবায়োটিক ড্রাগ, দ্যাট ইজ অ্যান এই আসতে রে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। আর যে ড্রাগটা এটা রয়েছে প্রেটোম্যানিড অ্যান্ড ডেলাম্যানিড। প্রেটোম্যানিড আবিষ্কার বা বলতে পারি ডিসকভারি হয়েছে, নিউ স্ট্র্যাটেজিতে কাজ করে বা নিউয়ার মেকানিজম অফ অ্যাকশনে কাজ করে, যেরকম বেডাকুইলিনও যেরকম করে, প্রেটোম্যানিডেরও সেরকম নিউ মেকানিজম অফ অ্যাকশন বা নোভেল মেকানিজম অফ অ্যাকশন রয়েছে, অ্যাপার্ট ফ্রম অন্যান্য যে সমস্ত ড্রাগগুলো রয়েছে ফর দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। সেখানে রয়েছে প্রেটোম্যানিড। প্রেটোম্যানিড ওয়াজ ডিসকভার্ড ইন 2000, অ্যারাউন্ড 2000, অ্যান্ড তারপরে প্রেটোম্যানিডেরই সিমিলার আর একটা ড্রাগ এসছে, সেটা হচ্ছে ডেলাম্যানিড। ডেলাম্যানিড ওয়াজ ডিসকভার্ড ইন 2006। প্রেটোম্যানিড was approved by the FDA for the treatment of the MDR TB, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ঠিক আছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির জন্য এটা 2012 এ অ্যাপ্রুভড হয়েছে বাই দা FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ USA, অ্যান্ড ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন EMA অ্যাপ্রুভ করেছে হচ্ছে ডেলাম্যানিডকে। ডেলাম্যানিড was not till now not approved by US FDA. ঠিক আছে, প্রেটোম্যানিড অ্যান্ড ডেলাম্যানিড, দো দে হ্যাভ সিমিলার মেকানিজম অফ অ্যাকশনস। ঠিক আছে, তাহলে আজকে প্রথমে প্রেটোম্যানিড অ্যান্ড বেডাকুইলিন নিয়ে ডিসকাশন হবে, স্পেসিফিক ড্রাগ, অ্যান্ড তারপরে ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিসের যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা এখানে হাফ দেখানো আছে, বাকিটা এদিকে রয়েছে, সেটা দেখানো হবে। তোরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারিস, অ্যাভেলেবেল অনলাইনে, ইজিলি অ্যাভেলেবেল। ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশনের প্রোগ্রামে ট্রিটমেন্ট ফর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, তার একটা PDF, তারই এটা 12-14 নম্বর পেজে এটা রয়েছে। হ্যাঁ, MDR টিবি ট্রিটমেন্ট ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, এটা 2025 এর যে একটা গাইডলাইন, সেখান থেকে এই অ্যালগোরিদম, সেখানে এই অ্যালগোরিদমটা রয়েছে। ঠিক আছে, কিভাবে ইয়ে করা হবে সেটা, এটা পুরোটা একটা PDF, মোটামুটি 74 পেজের PDF রয়েছে। তার মধ্যে এটা ক্যাচি অ্যান্ড ইজি টু রিমেম্বার। ঠিক আছে, যে কিভাবে ইনিশিয়ালি কি কি করা যেতে পারে। তোরা চাইলে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারিস, শুধু এই পেজটা একটা প্রিন্ট আউট নিয়ে রাখলেও সুবিধা হবে। ঠিক আছে, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, তার মধ্যে যেটা রয়েছে ট্রিটমেন্ট ফর দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্ট্রাল টিউবারকুলোসিস ডিভিশন থেকে এটা পাবলিশড হয়েছে। ঠিক আছে, তো প্রথমে আসি বেডাকুইলিনও মোটামুটি অ্যারাউন্ড 2000 it was discovered in around 2000. It has a novel mechanism of action and it is a মানে যদি দেখা যায় এদের ড্রাগের টাইপটা কি বা ড্রাগের ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, ইলেকট্রো কিরকম হয়েছে, দ্যাট ইজ এ amphiphilic cationic drug, and it is a standard treatment, মানে it is included in standard treatment of care for the treatment of the multi drug resistant TB, and it has a
পোটেন্ট স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি। পোটেন্ট স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি মানে to kill the bacteria, to kill the mycobacteria. Apart from mycobacterium tuberculosis, শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেইনস্টে এর অ্যাক্টিভিটি নেই, আর যেগুলোর এগেইনস্টে এর অ্যাক্টিভিটি রয়েছে অন্যান্য মাইক্রোব্যাকটেরিয়া লাইক মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কমপ্লেক্স, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম অন্যান্য যে সমস্ত মাইক্রোব্যাকটেরিয়া রয়েছে আলসারান্স, মাইক্রোব্যাকটেরিয়াম আলসারান্স, মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাবসেসাস, আর যেগুলো রয়েছে ম্যারিনাম, কানসাসি, জুলগাই অ্যান্ড ফরটুইটাম. This drug also has activity against these mycobacteria: lepri, bovis, mycobacterium avium complex, marinum, kansasi, zulgai, fortuitum, abscessus and ulcerans. This drug has activity against these mycobacteria also. ঠিক আছে, তাহলে how the drug act? It inhibit the mycobacterial energy metabolism. Energy metabolism কি করে? It inhibits the particular একটা enzyme, that is the ATP synthase enzyme, C subunit of the ATP synthase enzyme, C subunit of the mycobacterial ATP synthase enzyme. Ultimately it disrupts the mycobacterial energy metabolism. ঠিক আছে, and produces is antimycobacterial activity or sterilizing activity. ঠিক আছে, তো বেডাকুইলিন। এবার বলছি যদি বলা হয় এর এগেইনস্টে রেজিস্ট্যান্স যখন ডেভেলপ করে তখন কি হয়? তখন একটা হচ্ছে বাই দ্য ডেভেলপমেন্ট অফ দি ইফ্লাক্স পাম্প, ইফ্লাক্স পাম্প তার এগেইনস্টে ডেভেলপ করে, অথবা ইফ্লাক্স পাম্পের যে রেগুলেটর জিন থাকে সেখানে দেয়ার ইজ সাম মিউটেশন ইন দ্য রেগুলেটর জিন অফ দি ইফ্লাক্স পাম্প। আরেকটা হচ্ছে এটিপি সিনথেস যে এনজাইম তার সি সাব ইউনিটের মেমব্রেন স্প্যানিং ডোমেন, দেয়ার ইজ সাম মিউটেশন ইন দ্য মেমব্রেন স্প্যানিং ডোমেন অফ দি সি সাব ইউনিট অফ দি এটিপি সিনথেস এনজাইম। ঠিক আছে, সি সাব ইউনিট তার একটা এটিপি সিনথেস এনজাইম রয়েছে, সি সাব ইউনিট অফ দি এটিপি সিনথেস এনজাইম তার একটা মেমব্রেন স্প্যানিং ডোমেনে দেয়ার ইজ সাম মিউটেশন অ্যান্ড ইট প্রডিউসেস রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য বেডাকুইলিন। ঠিক আছে, এবার যদি দেখা যায় যে কোন রুটে অ্যাপ্লাই করা হয়, ইট ইজ অ্যান ওরাল ড্রাগ। ওরাল ড্রাগ ডোজিং কিরকম হয়? ডোজিং বেডাকুইলিনের ডোজিং জেনারেলি 26 উইক রেজিমেন হয়। In few cases it may be extended up to 39 weeks. 26 weeks common regimen. যদি সেখানে কোনো abnormality বা ডিপেন্ডিং অন ড্রাগ সেন্সিটিভিটি, ডিপেন্ডিং অন পেশেন্ট রেসপন্স, এই সমস্তর উপর কনসিডার করে these factors are considered and বেডাকুইলিন ট্রিটমেন্ট মে বি এক্সটেন্ড আপ টু 39 উইকস কমনলি। ঠিক আছে, ডোজিং ইনিশিয়াল 2 উইকস 400 মিলিগ্রাম। এবার কেন ইনিশিয়ালি এরকম করা হচ্ছে, পরে এরকম করা হচ্ছে, সেটা পরে এর ফার্মাকোকাইনেটিক প্রপার্টি থেকে বোঝা যাবে। ঠিক আছে, ইনিশিয়ালি ইট ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাট 400 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 2 উইকস, 400 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ওরালি ফর 2 উইকস, অ্যান্ড রেস্ট অফ দ্য যে পিরিয়ডটা থাকছে মানে 3 থেকে 26 উইকস অর 3 থেকে 39 উইকস পর্যন্ত সেটা 200 milligram thrice a week for the rest of the treatment period. 200 milligram thrice a week for the rest of the treatment period. The drug is administered orally, oral administration kora hoy. It has a long absorption phase, so Tmax is delayed. Tmax মানে time to reach maximum plasma concentration, it is approximately 5 hours. মানে after oral administration করা হলো তারপরে time to reach maximum plasma concentration is about 5 hours. ঠিক আছে, it has a large volume of distribution. Cationic amphiphilic drug, it has a large volume of distribution, more than 10,000 liter. Large volume of distribution, it is widely distributed within the tissues. ঠিক আছে, and তারপরে যেটা হয় food increases the bioavailability, তার মানে it should be taken after food. Food increases the bioavailability of the bedaquiline, it should be taken after food, and it has a t-half of around 5.5 months, 5.5 months. So initially drug is যেগুলোর ওয়াইড ডিস্ট্রিবিউশন হয় সেগুলো ইনিশিয়ালিতে একটা লোডিং ডোজ থাকে, তাহলে এটা অনেক সময় বলতে পারিস 400 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর দ্য 2 উইকস, দ্যাট ইজ আ লোডিং ডোজ, অ্যান্ড মেইনটেনেন্স ডোজ ইজ 200 মিলিগ্রাম থ্রাইস এ উইক ফর দ্য রেস্ট অফ দি ট্রিটমেন্ট পিরিয়ড, দ্যাট ইজ দ্য মেইনটেনেন্স ফেজ। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখিস, ইট হ্যাজ আ টি হাফ অফ
5.5 months. The drug is metabolized by the hepatic microsomal CYP3A4 enzyme. CYP450 এর মধ্যে CYP3A4 enzyme is responsible for metabolism of this drug and produces the monodesmethyl metabolite. In short, M2 metabolite bola hoy, monodesmethyl metabolite. It also has some antimycobacterial activity. The metabolite also have some antimycobacterial activity, approximately 20% in comparison to parent compound. ঠিক আছে, monodesmethyl metabolite. তাহলে এটা গেল ফার্মাকোকাইনেটিক প্রপার্টি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দ্য ড্রাগ। অ্যাডভার্স এফেক্ট এখনো পর্যন্ত যে ডেটা পাওয়া গেছে তাতে অ্যাডভার্স এফেক্টের মধ্যে যেটা হচ্ছে এটা হচ্ছে কিছু জিআই সিমটমস লাইক নজিয়া অ্যান্ড ডায়রিয়া অ্যান্ড সাম cardiovascular effect. It may prolong the QT interval. It may prolong the QT interval in the ECGs. ঠিক আছে, সেই জন্য বেটাকুইলিনের এই সমস্যাটা রয়েছে। ঠিক আছে, আর ড্রাগ ইন্টারাকশন, পসিবল ড্রাগ ইন্টারাকশন, দোজ ড্রাগ ইনহিবিট or induce the hepatic microsomal CYP450 enzyme that may induce that may increase the effect or decrease the effect, therapeutic effect of the bedaquiline. This is all about, in short, all about bedaquiline. তাহলে এটা mechanism of action হলো cationic amphiphilic drug, large volume of distribution, T half is more than 5.5 months, metabolized by the CYP3A4 enzyme and produces some cardiovascular side effect like QT prolongation and other side effects এর মধ্যে nausea and diarrhea. And mechanism of action, it inhibits the C subunit of the ATP synthase enzyme of the mycobacteria and interfere with the energy metabolism of the mycobacteria. ঠিক আছে, cationic as it is a cationic amphiphilic drug, it is widely distributed within the tissues, so it has a large volume of distribution. ঠিক আছে, নেক্সট ড্রাগ বেডিকাউলিন। বেডাকুলিন তাহলে কোন গ্রুপে পড়ছে? WHO MDR TB ক্যাটাগরিতে গ্রুপ এ ড্রাগের মধ্যে বেডাকুলিন ইজ এ ড্রাগ। তাহলে বেডাকুলিন ছাড়া আর কে কে রয়েছে? লিভোফ্লক্সাসিন and moxifloxacin, these are the fluoroquinolones, and another is linezolid, that is an oxazolidinone antibiotic. ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে pretomamid and delamanid. Pretomamid was approved by the US FDA and delamanid was approved by the European Medical Agency. One drug is discovered in 2000, one drug was discovered in around 2000 and another was around 2006. Pretomamid was initially discovered in 2000. But in mechanism of action, it is also for the drug resistant TB, mainly multi drug resistant TB তে use করা হয়, and this is a drug যদি WHO MDR TB category হলিস, this is a C category drug, group C ক্যাটাগরির মধ্যে এই ড্রাগগুলো আসছে। WHO MDR TB enlisted ড্রাগ গুলো যদি দেখা হয় তাহলে this is a group C drug. Group C তে কে রয়েছে? What are the other drugs? That is the pyrazinamide, ethambutol, delamanid, amoxicillin clavulanic acid, imipenem, meropenem. These are the drugs. ঠিক আছে, that is from the group C of the WHO MDR TB drug category. ঠিক আছে, আর এর মেকানিজম অফ অ্যাকশনটা একটু আলাদা মানে একটু অন্যরকম। দিস ড্রাগ হ্যাজ 2 or 3 টাইপ মেকানিজম অফ অ্যাকশন। যে ওয়ান, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যারোবিক mycobacteria and another in aerobic situation. ঠিক আছে, সেখানে কি রকম ভাবে কাজ করে? This acts like a prodrug, and this is, যদি কেমিক্যালি দেখা হয়, কেমিক্যালি it is a bicyclic nitroimidazopyran or bicyclic nitroimidazole গ্রুপের ড্রাগ আগে তোমরা পড়েছিস হয়তো, that is the metronidazole, secnidazole, satranidazole. These are the drugs of nitroimidazole. This is also a bicyclic nitroimidazole. metronidazole কিন্তু ডাইরেক্টলি অ্যাক্ট করে না। This is a prodrug. This drug converted to reactive metabolite within the positive organism or within the target organism, and they produces the bactericidal effect. এখানেও তাই, this also as a prodrug, it is converted to a active nitro radical or it is active radical, and this activation processed by কতগুলো এনজাইম লাগে, তার মধ্যে একটা হচ্ছে G6 specific G6PD enzyme
and reduced diazaflavin cofactor. একটা স্পেসিফিক G6 তাহলে এর অ্যাক্টিভেশনের জন্য দুটো জিনিস দরকার হচ্ছে। ওয়ান ইজ a specific G6PD enzyme that should be present within the mycobacteria, and a reduced diazaflavin cofactor that is responsible for conversion of this drug to its active form and produces কি করে inhibit the mycolic acid synthesis, inhibit the production of the mycolic acid synthesis of mycobacteria between the step যেখানে hydroxymycolate is converted to ketomycolate, ঠিক আছে, হাইড্রক্সিমাইকোলেট where the hydroxymycolate is converted to ketomycolate সেইখানে কোথাও একটা স্টেপে ইন্টারফেয়ার করে and inhibit the production of the mycolic acid by the active product বা active metabolite of the bicyclic nitroimidazopyran predominant. and এই অ্যাক্টিভেশনের জন্য কি দরকার হচ্ছে, একটা reduced diazaflavin cofactor is required and a specific G6PD enzyme required for their activation. এটা গেল একরকম মেকানিজম অ্যাকশন। আরেকটা হচ্ছে নন রেপ্লিকেটিং পারসিস্টিং ব্যাসিলি, মানে যেগুলো ডরম্যান্ট ফর্মে রয়েছে, যে ব্যাসিলাই গুলো যে টিউবারকুলোসিসের যে ব্যাসিলাই গুলো ডরম্যান্ট ফর্মে রয়েছে, দিস আর নট অ্যাক্টিভলি রেপ্লিকেটিং, দিস আর কল্ড নন রেপ্লিকেটিং পারসিস্টেন্ট ব্যাসিলি। তাদের জন্য কি করে, দিস আর কেপেবল অফ প্রডিউসিং নাইট্রো রেডিক্যাল, স্পেসিফিক্যালি NO, nitric oxide. This drug is capable of producing nitric oxide, that is an reactive nitro molecule or reactive nitrogen metabolite বলতে পারিস, reactive metabolite, and augment the kill by the host's innate immune system. তার মানে non replicating persisting bacilli is killed by the nitro radical that is produced by the bicyclic nitroimidazopyran like predominant, and augment the kill of the non-replicating persisting bacilli via the innate immune system, existing innate immune system. This drug also produces toxicity of the mycobacterial respiratory chain complex. This drug also produces poisoning, also produces toxicity of mycobacterial respiratory chain complex. This is the mechanism of action of the predominant and delamanid also. তাহলে predominant একটা কি করছে, this drug তাহলে হাইড্রক্সিমাইকোলেট থেকে কিটোমাইকোলেট কনভার্সন and inhibit the production of the mycolic acid synthesis as well as protein synthesis. এটা কিভাবে করছে, where the predominant is converted to active metabolite. active metabolite এর জন্য কি কনভার্সনের জন্য কি লাগছে, what are the রিকোয়ারমেন্টের মধ্যে কি থাকছে, একটা reduced diazaflavin cofactor, and another is a specific G6PD enzyme that is an NADP dependent G6PD, ঠিক আছে, সেটা বললে FGD1, এটা দরকার হচ্ছে। and আরেকটা হচ্ছে নন রেপ্লিকেটিং পারসিস্টিং ব্যাসিলির জন্য একটা মেকানিজম রয়েছে, এটা কি করছে, দিস ড্রাগ ইজ কেপেবল অফ forming some nitro radical, specifically nitric oxide, and augment the kill of non-replicating persistent bacilli via innate immune system, ঠিক আছে। আরেকটা বলছে it produces toxicity of the respiratory chain complex of the mycobacteria and interfere with the energy metabolism, ঠিক আছে। তাহলে these are the mechanism of action of the predominant as well as delamanid. Predominant, this drug is orally administered. Predominant is administered 200 mg once daily. Initially 100 mg twice daily করা হচ্ছিল, then it is administered as 200 mg once daily. It is also part of the regimen, দেখতে পাবি এখানে part of the regimen of the rifampicin resistant TB, multi drug resistant TB, probable multi drug resistance TB, সেই সব ক্ষেত্রে এখানে regimen মধ্যে this is included. Predominant is included. It is a group C category drug of the WHO MDR TB ক্যাটাগরিতে, যে গ্রুপ সি ক্যাটাগরিতে যে ড্রাগগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রেটোম্যানিড। ওরালি অ্যাডমিনিস্ট্রেশন হয় ডেলাম্যানিড ইজ অলসো অ্যাডমিনিস্টার্ড ওরালি আন্ডার দ্য এজ অফ 6 ইয়ার্স যদি হয় তাহলে হচ্ছে 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি করা হচ্ছে, আর যদি মোর দ্যান 11 ইয়ার্স লেস দ্যান 11 ইয়ার্স হলে 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, আর যদি মোর দ্যান 11 ইয়ার্স হয় তাহলে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর ডেলাম্যানিড। দিস ড্রাগ বেটাকুলিনের যেটা ব্যাপার ছিল, ফুড ইনক্রিজেস দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য বেটাকুলিন,
It is also applicable for the predominant as well as delamanid. Food increases the bioavailability of these drugs. ঠিক আছে, predominant and delamanid. Predominant is metabolized partly metabolized by the CYP3A4 enzyme, particularly CYP3A4 enzyme. ঠিক আছে, predominant is partly, approximately 20% of the drug is metabolized by the CYP3A4 enzyme. CYP3A4. So there is a chance of drug interaction. ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত ফার্মাকোকাইনেটিক ডাটা যেরকম যেরকম পাওয়া গেছে সেগুলো এরকম পাওয়া রিফ্লেক্টেড হয়েছে। আর অ্যাডভার্স এফেক্টের মধ্যে লাইক হেডেক অ্যান্ড ইনসোমনিয়া, দিস আর দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট, অ্যান্ড অ্যানাদার ইজ প্রোলংগেশন অফ দি কিউটি ইন্টারভেল। তার মানে বেডাকুইলিন, প্রেটোম্যানিড অ্যান্ড ডেলাম্যানিডের মধ্যে কিছু কিছু জিনিস সিমিলার, লাইক বোথ অফ দিস ড্রাগস bioavailability increased by the food, তার মানে it should be taken after food, and adverse drug reaction যেটা রয়েছে সেটা হচ্ছে common adverse drug reaction, that is the QT prolongation, QT interval prolongation in the ECG. ঠিক আছে, তাহলে these are the common adverse effects. ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার হচ্ছে তোদের যেগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বা টোটাল টিবি ম্যানেজমেন্টটা কিরকম প্রোটোকল হবে। ঠিক আছে, এখানে একটা অ্যালগোরিদম হাব দেখতে পাচ্ছিস, পুরোটা দেখলে বুঝতে পারবি, যা যদি তোদের মোবাইলে থাকে খুলে নিতে পারিস তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, ইনিশিয়ালি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অল, এখানে কিছু কিছু জিনিস লেখা আছে একদম ওপরে, মানে ট্রিটমেন্ট অ্যালগোরিদম অফ ফর ড্রাগ সাসেপ্টেবল অ্যান্ড রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, তারপরে যেগুলো লেখা রয়েছে এটা একদম রাইট সাইড, সামনাসামনি দাঁড়ালে রাইট সাইডে নন রেসপন্ডার টু এনি রেজিমেন। আর এটা রয়েছে হচ্ছে ডাউনলোড করে নেয়, এটা এমন কিছু না 3-4 MB একটা ফাইল। ঠিক আছে, পেজটা প্রিন্ট আউট করে নিস, দ্যাট উইল বি হেল্পফুল। কালারফুল পেজ আছে, ভেরি হেল্পফুল। ঠিক আছে, একদম যদি দেখে নন রেসপন্ডার টু এনি রেজিমেন, প্রথমে ওটা ভাবার দরকার নেই। মধ্যেরটা কি আছে, মধ্যেরটা আছে যে অল প্রিজাম্পটিভ টিবি পেশেন্ট, যেগুলোকে আমি টিবি পেশেন্ট হিসেবে সাসপেক্ট করছি, তাদের কিছু যদি চেস্ট এক্সরেতে কিছু যদি অ্যাবনর্মালিটি থাকে, অ্যান্ড দে মে প্রেজেন্ট উইথ সিমটমস অ্যান্ড উইদাউট সিমটমস, তাদের ক্ষেত্রে আমি কি করবো, আর একদম লেফট সাইডে লেখা আছে নট অল টিবি পেশেন্ট আর অফার্ড দিস টেস্ট। এবার টেস্টটা কি হয়েছে, টেস্ট ফর দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট রিফাম্পিসিন আর যেটা আর আইসোনিয়াজিড, ফ্লুরোকুইনোলোন অ্যান্ড আদার ড্রাগ অ্যাজ নিডেড। এবার প্রথমেই কি এটা দিয়ে শুরু হবে না, প্রথমে দিয়ে তারপরে সেখানে টেস্ট করে কি পাওয়া যাচ্ছে, টেস্ট দেখা হলো, যেখানে দেখা যাচ্ছে এমটিবি মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একদিকে লেখা আছে পজিটিভ, দুদিকেই পজিটিভ লেখা আছে, দেখ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, আগে রাইট সাইডে এটা নিয়ে ডিসক্রাইব করে দিই, তারপরে বাঁ দিকে লেফট সাইডে যাচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পজিটিভ, অ্যান্ড দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য আইসোনিয়াজিডের এগেইনস্টে কোনো রেজিস্ট্যান্স আমি পেলাম না। তখন আমার ট্রিটমেন্ট রেজিমেন্ট কি স্টার্ট হচ্ছে, 2 month initiation phase with isoniazid, rifampicin, pyrazinamide and ethambutol 2-HRZD, যেটা 2 months HRZD। ঠিক আছে, অ্যান্ড এখন যে HRZD যে ইয়েগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কম্বিনেশন ট্যাবলেট, একটা ট্যাবলেট তার মধ্যেই বা একটা ওরাল প্রিপারেশন, তার মধ্যেই আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন অ্যান্ড ইথামবিউটাল, দ্যাট ইজ কম্বাইন্ড। অ্যান্ড এটা কি হিসাবে করা হয়, ওয়েট বেসড রেজিমেন কোথায় কোথায় রয়েছে কিরকম, 16 to 29 কেজি একটা ব্যান্ড, 30 to 45 কেজি একটা ব্যান্ড, 46 to 70 কেজি একটা ব্যান্ড, 4 ব্যান্ডস, অ্যান্ড দেয়ার ইজ মোর দ্যান 70 কেজি একটা ব্যান্ড। ঠিক আছে, তাদের ওপরে ডিপেন্ড করে কোন ড্রাগের কিরকম ডোজিং আছে সেটা দিয়ে কম্বাইন করা হয়, সিঙ্গেল ডেইলি ইনটেক। ঠিক আছে, তাহলে 2-HRZD অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজে 4-HRE, তখন আর সেখানে পাইরাজিনামাইড ড্রাগটা নট ইনক্লুডেড ইন দ্য কন্টিনিউয়েশন ফেজ। ঠিক আছে, এইবার যদি দেখা যাচ্ছে যে সব ঠিকঠাক আছে, তখন আমি একটা টেস্ট করা হচ্ছে যে ডিপেন্ডিং অন সিচুয়েশন বা ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট রেসপন্স, তখন প্রথমে আমরা টেস্ট করছি রেজিস্ট্যান্স কার এগেইনস্টে, আইসোনিয়াজিড। ইজ দেয়ার ইজ এনি আইসোনিয়াজিড রেজিস্ট্যান্ট কেস, আইসোনিয়াজিডের এগেইনস্টে কি রেজিস্ট্যান্স রয়েছে, দেখ ওখানে লেখা আছে। যদি ইয়েস হয় তাহলে একরকম ট্রিটমেন্ট, যদি নো হয় তার জন্য একটা ট্রিটমেন্ট, যদি নো হয়, যদি তার এগেইনস্টে কোনো রেজিস্ট্যান্স নেই আইসোনিয়াজিডের এগেইনস্টে, তখন আমরা সেটাকে কমপ্লিট করতে বলছি, 2-HRZD 4-HRE কমপ্লিট করে দাও। ঠিক আছে, কন্টিনিউ করো।
যদি তার এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ইফ দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য আইসোনিয়াজিড, তখন তাহলে কি করব, তখন আইসোনিয়াজিডকে তুলে নেব। উই রিপ্লেস দ্য আইসোনিয়াজিড, আইসোনিয়াজিডের জায়গায় সেখানে কি ঢুকছে, লিভোফ্লক্সাসিন, LFX means levofloxacin, and treatment regimen is 6 to 9 months depending on the situation but depending on the patient response, tolerability, availability of the drugs, ঠিক আছে, ট্রিটমেন্ট রেসপন্স, এগুলোর উপর ডিপেন্ড করে কি হচ্ছে ডেভেলপ আমাদের 6 to 9 months হচ্ছে ট্রিটমেন্ট ডিউরেশন হচ্ছে। তার মধ্যে কি কি থাকছে, লিভোফ্লক্সাসিন, এখানে শুধুমাত্র আইসোনিয়াজিড, দেয়ার ইজ এ ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট আইসোনিয়াজিড, তো আদার ড্রাগগুলো সেম থাকবে, লাইক RZD মানে রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল অ্যান্ড লিভোফ্লক্সাসিন ফর দ্য 6 to 9 months, ঠিক আছে। এবার 6 to 9 মান্থের ট্রিটমেন্ট চলছে, 6 to 9 মান্থের ট্রিটমেন্ট যে চলছে, তখন উই আর ডুইং সাম টেস্ট, অর টেস্ট বলতে পারিস, বা কিছু সময় পেশেন্টের ড্রাগ আনঅ্যাভেলেবল হতে পারে, এই দিস আর দ্য ফ্যাক্টর, লজিস্টিক্যাল ফ্যাক্টর, ড্রাগ আনঅ্যাভেলেবিলিটি, ড্রাগ ইনটলারেন্স, ড্রাগ খেলে আমার সিভিয়ার রিয়াকশন হচ্ছে, টিবি তো ভালো হচ্ছে কিন্তু এমন রিয়াকশন হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, ড্রাগ রিয়াকশন, সেটা বলতে পারিস টলারেবিলিটি, রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি, দিস আর দ্য ফ্যাক্টরস, সেগুলোর মধ্যে যদি কোনো কিছু হয় তখন আমাদের এগুলো চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জটা কিরকম হবে, সেই চেঞ্জটা লিখে দিচ্ছি। 6 to 9 মান্থে ছিল লিভোফ্লক্সাসিন, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল। এবার যদি আমি দেখি 1 নম্বর কেসে আমি দেখছি লিভোফ্লক্সাসিন or pyrazinamide, we cannot use any of these drug, তখন আমরা এটাকে কি দিয়ে সাপ্লিমেন্ট করব, ফার্স্টে আমরা নেব লিনেজোলিড, এটা হচ্ছে লিনেজোলিড, LZD means লিনেজোলিড, লিনেজোলিড দিয়ে সাপ্লিমেন্ট করব। লিনেজোলিডও যদি আমরা না ইউজ করতে পারি তখন আমরা তার জায়গায় দেব ক্লোফাজিমিন প্লাস CS means সাইক্লোসেরিন, ঠিক আছে। ইনিশিয়ালি যদি আমরা দেখি লিভোফ্লক্সাসিন অর যে কোনো একটার এগেইনস্টে আমরা কোনো কারণে ড্রাগ আনঅ্যাভেলেবিলিটি হতে পারে, ড্রাগ ইনটলারেন্স হতে পারে, অর দেয়ার ইজ ড্রাগ রেজিস্ট্যান্স, তিনটেই রয়েছে, অ্যাডিশনাল রেজিস্ট্যান্স, ইনটলারেন্স অর নন অ্যাভেলেবিলিটি অফ এনি অফ দ্য ড্রাগ ইউজ, সেগুলো যদি হয় তাহলে তার মধ্যে আমরা প্রথমে ধরছি লিভোফ্লক্সাসিন অ্যান্ড পাইরাজিনামাইড, তাহলে ইনিশিয়ালি আমরা করছি লিনেজোলিড দিয়ে, যদি লিনেজোলিড ক্যান নট ইউজ তাহলে ক্লোফাজিমিন অ্যান্ড সাইক্লোসেরিন, আর যেখানে যেখানে সম্ভব সেখানে ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিংটা আমরা করছি এগেইনস্ট ক্লোফাজিমিন, ক্লোফাজিমিনের এগেইনস্টে আমরা ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিংটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট 2 নম্বর পজিশনে কি হতে পারে, লিভোফ্লক্সাসিন প্লাস পাইরাজিনামাইড, এই দুটোই আমরা ইউজ করতে পারছি না, উই ক্যান নট ইউজ দ্য ড্রাগ, বোথ অফ দ্য ড্রাগস লিভোফ্লক্সাসিন অ্যান্ড পাইরাজিনামাইড, তখন আমরা কি করছি, তখন লিনেজোলিড, ক্লোফাজিমিন, 1 2 3 করে আমরা মার্ক করছি, 1 2 3, 1 নম্বরে রেখেছি লিনেজোলিডকে, 2 নম্বরে ক্লোফাজিমিন, 3 নম্বরে সাইক্লোসেরিন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমাকে হায়ারার্কি অনুযায়ী বা ডিসেন্ডিং অর্ডারে যেভাবে রয়েছে সেইভাবে আমাকে এর মধ্যে থেকে যে কোনো দুটো ড্রাগ, উই হ্যাভ টু চুজ এনি টু ড্রাগ, ঠিক আছে, সেখানে আমার প্রেফারেন্স 1 2 3 অ্যাকর্ডিংলি থাকবে, ঠিক আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো ড্রাগ, উই হ্যাভ টু চুজ এনি টু ড্রাগ বিটুইন অ্যামং দি 3 ড্রাগস, আর যদি রিফাম্পিসিনের এগেইনস্টে রেজিস্ট্যান্স হয় তার এগেইনস্টে ট্রিটমেন্টটা কি আছে দেখতে পাবি। এটা দেখতে পাবি এখানে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য রিপ্লেসমেন্ট শিডিউল ফর দ্য আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স, হচ্ছে আইসোনিয়াজিড রেজিস্ট্যান্সের পরে সেখানে আমরা কভার আপ করছি 6 to 9 মান্থ লিভোফ্লক্সাসিন দিয়ে, তার সাথে RZD মানে রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল দিয়ে আমরা কভার আপ করছি। সেখানে যদি কোনো ড্রাগ আনঅ্যাভেলেবিলিটি, ড্রাগ রেজিস্ট্যান্স, ড্রাগ ইনটলারেন্স হয় তখন আমরা রিপ্লেসমেন্ট শিডিউল অনুযায়ী কাজ করছি।
এইবার যদি রিপ্লেসমেন্ট শিডিউলেও প্রবলেম হয়, হতেই পারে, কারো কারো ক্ষেত্রে সবারই তো একরকম রেসপন্স হবে না, রিপ্লেসমেন্ট শিডিউলে যদি প্রবলেম হয় তখন আমরা কিছু জিনিস করছি, দেখ একদম নিচে লেখা আছে স্টিল ক্লিনিক্যাল ডিটোরিয়েশন, তারপরেও ক্লিনিক্যালি ডিটোরিয়েট করছে, পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা কি করছি, তখন আমরা টেস্ট করছি, আবার রেজিস্ট্যান্সের টেস্ট করছি, অগমেন্টেড রেজিস্ট্যান্স টেস্ট, মানে এবার একদম স্পেসিফিক্যালি যে যে ড্রাগ ইউজ হচ্ছে তার এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে কিনা সেটা আমরা খুব ভালোভাবে দেখছি। তার জন্য SLLPA মানে সেকেন্ড লাইন প্রোব অ্যাসে, সেকেন্ড লাইন প্রোব অ্যাসে, ইট ইজ এ প্যানেল টেস্ট আর কি, ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্স আছে কিনা ওটাকে SLLPA সেকেন্ড লাইন প্রোব অ্যাসে বলা হয়, এমন কিছু নয়, মানে বলতে পারিস ড্রাগের রেজিস্ট্যান্সের এগেনস্টে টেস্ট করা হচ্ছে, ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং করা হচ্ছে। সেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে একটা পাচ্ছি আমি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স পেতে পারি, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যেই পাবো তখন আমরা অন্য রেজিমেনে চলে যেতে হবে, MDR টিবি দিকে চলে যাব। যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স না পাই, ইয়েস, কিন্তু আমরা সাসপেক্ট করছি দ্যাট ইজ এ প্রবাবল MDR, প্রবাবল মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, ওখানে লেখা আছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো, এই যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, RR মিন্স রিফাম্পিসিন, RRR মানে তো সিনেমা নয়, RR মিন্স রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট ডিটেক্টেড, তাহলে সেটা হচ্ছে MDR টিবি, অ্যান্ড রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট নট ডিটেক্টেড তখন বলছি আমরা প্রবাবল MDR টিবি। ওই যে উপরে দেখ, অল নোটিফাইড টিবি পেশেন্ট আর নট অফার্ড রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিবি টেস্ট, তাহলে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আমরা কখন করছি, অনেক পরে করছি, আবার অনেক সময় ইনিশিয়ালি করা হয়, ডিপেন্ডিং অন সিচুয়েশন, পেশেন্টের ড্রাগ এক্সপোজারের হিস্ট্রি কেমন আছে সেগুলোর উপর ডিপেন্ড করে করা হয়। রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট ইনিশিয়ালি যেগুলো করা হয় অনেক সময় রিফাম্পিসিন আর কি এইচ মানে আইসোনিয়াজিড, ফ্লুরোকুইনোলোন, দিস আর দ্য মেইন ড্রাগস। যদি তাদের এগেনস্টে রেজিস্ট্যান্স না থাকে, ইনিশিয়ালি আমি ট্রিটমেন্ট শুরু করলাম কি দিয়ে 2HRZD 4HID, তারপরে দেখছি সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আবার রেজিস্ট্যান্সের টেস্ট করছি, তখন যদি আমি আইসোনিয়াজিডের এগেনস্টে পাই তখন কি হবে, আইসোনিয়াজিড উই হ্যাভ টু রিপ্লেস আইসোনিয়াজিড and modify the regimen accordingly, 6 to 9 months treatment regimen along with levofloxacin and rifampicin, pyrazinamide and ethambutol। তারপরে আমরা দেখছি আইসোনিয়াজিড মনো অর পলিড্রাগ রেজিস্ট্যান্স টিবি ডেভেলপ করছে কিনা, তখন আমরা রিপ্লেসমেন্ট শিডিউল অনুযায়ী লিভোফ্লক্সাসিন অ্যান্ড পাইরাজিনামাইডের জায়গায় লিনেজোলিড, ক্লোফাজিমিন, সাইক্লোসেরিন এগুলোকে অ্যাকর্ডিংলি নিয়ে আসছি। যদি তারপরেও ক্লিনিক্যাল ডিটোরিয়েট করছে তখন আমরা কি করছি, SLLPA অ্যান্ড অগমেন্টেড রেজিস্ট্যান্স টেস্ট করছি। তখন যেখানে যদি আমরা দুটো জিনিস আউটকাম হতে পারে, একটা রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যদি ডেভেলপ করতে করে তাহলে দিস ইজ এ কেস অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, অ্যান্ড রিফাম্পিসিন রেজিস্ট্যান্স যদি না পাই তারপরে আমরা এটা ধরেই নিচ্ছি দ্যাট ইজ অ্যান প্রবাবল MDR টিবি, তখন যদি হয় তখন আমাদের এই লেফট সাইডে চলে আসছে। এবার তখন ইনিশিয়াল ক্যাটাগরাইজেশন যেটা হবে তখন, আর ইনিশিয়ালি একদম শুরুতে যদি রিফাম্পিসিন এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় তখন আমাদের ওয়েট বেসড এজ ওয়াইজ ক্যাটাগরাইজেশন করতে হচ্ছে, ওয়ান ইজ লেস দ্যান 14 ইয়ার্স এজ গ্রুপ, অ্যানাদার ইজ মোর দ্যান 14 ইয়ার্স এজ গ্রুপ। ঠিক আছে, যদি মোর দ্যান 14 ইয়ার্স এজ গ্রুপ হয় তখন আমাদের খুব সুবিধা, তখন আমাদের এই বেডাকুইলিন পেটোয়ার BPAM রিজিয়ন, BPALM রেজিমেন, তাহলে একটা হচ্ছে মোর দ্যান 14 ইয়ার্স, তখন আমরা কি রয়েছি, BPAM means B for bedaquiline, this is for bedaquiline, PA for pretomanid, L for linezolid and M for moxifloxacin। bedaquiline, pretomanid, linezolid and moxifloxacin। ট্রিটমেন্ট ডিউরেশন বলেছিলাম মোটামুটি 26 উইকস থেকে 39 উইকস ডিপেন্ডিং অন সিচুয়েশন।
এবার যদি সবাই মোর দ্যান 14 ইয়ার্স যদি ক্যান নট টলারেট অর দে আর নট উইদিন দ্য ক্রাইটেরিয়া, কতগুলো ক্রাইটেরিয়া আছে, তাই সেগুলো কনসিডার করলে মানে ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে, দেখা গেলো দেয়ার ইজ সাম এক্সক্লুশন ক্রাইটেরিয়া মোর দ্যান 14 ইয়ার্স এজ গ্রুপ ফর রিসিভিং বি পাম রিজিয়ান অর বেটাকুইলিন, প্রেটোম্যানিড, লিনেজোলিড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন নিয়ে থেরাপি, তখন সেটাকে আবার এখানে নিয়ে চলে যেতে হবে। তখন এটা এইদিকে চলে যাবে, ঠিক আছে সিচুয়েশন। তখন আমার কিছু করার নেই, এখানে এলিজিবল ফর 9 to 11 মান্থ শর্টার কোর্স, তখন তার আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইয়েস নো দেখতে হবে, ঠিক আছে। তাহলে বেটাকুইলিন, প্রেটোম্যানিড, লিনেজোলিড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। এবার এর মধ্যে যদি কোনো, আর এখানে 9 to 11 মান্থ শর্টার কোর্স রিজিয়নের মধ্যে কি থাকছে, 2 months ফর লিনেজোলিড, 4 to 6 months ফর this is the 9 to 11 month regimen, শর্ট কোর্স ওরাল রেজিমেন, শর্টার ডিউরেশন ওরাল রেজিমেন। এবার বলছে শর্টার রেজিমেন কেন বলছে, নিচের রেজিমেন্টটা দেখ একদম 18 to 20 months, ঠিক আছে, সেই জন্য এটাকে বলছে শর্টার কোর্স রেজিমেন, ঠিক আছে। এখান থেকে যদি না হয় তখন এখানে আমাকে শিফট করতে হবে, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে। এবার তারপরেও যদি এখানেও যদি না হয় তখন আমাকে সব থেকে লংগেস্ট ডিউরেশন, সেখানে 6 month or more bedaquiline, সিক্স টু 9 month হচ্ছে বেডাকুইলিন অ্যান্ড 18 to 20 month হচ্ছে দুটো সি দিয়ে ড্রাগ অ্যান্ড দুটো এল দিয়ে ড্রাগ, ক্লোফাজিবিন অ্যান্ড সাইক্লোসেরিন, অ্যান্ড তার সাথে রয়েছে লিভোফ্লক্সাসিন অ্যান্ড লিনেজোলিন, ঠিক আছে। এই গেল হচ্ছে তোদের ট্রিটমেন্ট রেজিমেন্ট মোটামুটি 6 months অ্যান্ড লঙ্গার। এটা একটু দেখে না তোরা, এখান থেকে দেখলে একটু যদি প্রিন্ট আউট করে নিস, দ্যাট উইল বি হেল্পফুল, দ্যাট উইল বি বেটার, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে যে হোয়াট আর দ্য সিলেকশন ক্রাইটেরিয়া বা ইনক্লুশন ক্রাইটেরিয়া ফর বেডাকুইলিন বা বলতে পারি বি পাম রেজিমেন, বেডাকুইলিন, প্রেটোম্যানিড, লিনেজোলিড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। এটার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, ওয়ান ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, টেবি হতে হবে, প্রবাবেল এমডিআর টিবি, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিবি, মানে ইনিশিয়াল একটা পেশেন্ট টিবি আসলো তাকে আমি কিন্তু এই বি পাম রিজিয়ন অফার করতে পারি না, ঠিক আছে। ওয়েট বেসড এগুলো তো পড়ে, পেশেন্টের শুড বি মোর দ্যান 14 ইয়ার্স, 14 ইয়ার্সের ওপরে থাকতে হবে। তারপরে হচ্ছে যদি বেডাকুইলিন, প্রেটোম্যানিড অ্যান্ড লিনেজোলিড চালানোর আগে দেখে নিতে হবে, আমি অ্যাডমিনিস্টার করার আগে দেখে নেব if the patient is susceptible বা if the microorganism is susceptible to these drugs or not। যদি সাসেপ্টিবিলিটি না থাকে তাহলে এই ড্রাগ ইউজ করে লাভ নেই, তাহলে সাসেপ্টিবিলিটি টেস্ট করতে হবে, একটা সাসেপ্টিবিলিটি টেস্ট করে দেখে নিতে হবে। বেডাকুইলিন, প্রেটোম্যানিড, ডেলাম্যানিড, দিস আর দ্য ড্রাগ কেপেবল অফ কজিং কিউটি প্রলঙ্গেশন। সেখানে একটা কিউটি প্রলঙ্গেশনের হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের নর্মাল ইসিজি উইথ নর্মাল ইলেকট্রোলাইট লেভেল, সেটা আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। সেখানে কিউটি প্রলঙ্গেশনের জন্য কিউটি ক্রাইটেরিয়া, যেটা কিউটি লেন্থ যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা মেলের ক্ষেত্রে আলাদা, ফিমেলের ক্ষেত্রে আলাদা। মেলের ক্ষেত্রে কিউটি কতটার মধ্যে থাকলে আমি বেডাকুইলিন অ্যান্ড প্রেটোম্যানিড অ্যাডমিনিস্টার করতে পারি, যদি ইন কেস অফ মেল দ্যাট ইজ লেস দ্যান কিউটি লেন্থ ইজ লেস দ্যান 450 মিলিসেকেন্ড অ্যান্ড ইন কেস অফ ফিমেল দ্যাট ইজ লেস দ্যান 470 মিলিসেকেন্ড উইথ নর্মাল ইলেকট্রোলাইট কনসিডারেশন। This regimen is not for
প্রেগনেন্ট ওম্যানদের জন্য এটা নয়, কন্ট্রাইন্ডিকেটেড। নট ফর ব্রেস্ট ফিডিং উইমেন অর ব্রেস্ট ফিডিং মাদার, যারা ব্রেস্ট ফিড করাচ্ছে তাদের জন্য নয়। ল্যাকটেটিং মাদার হলে কোনো অসুবিধা নেই, বাট ব্রেস্ট ফিড যদি বাচ্চা ব্রেস্ট ফিড হয় সেখানে কিন্তু এই রেজিমেন অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে একমাত্র যদি লেস দ্যান 20 উইকস অর ইন সিচুয়েশন সামটাইম যদি লেস দ্যান 24 উইকস জেস্টেশন হয় অ্যান্ড সেখানে ফিমেল ইন্ডিভিজুয়াল উইলিং টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি অ্যাকর্ডিং টু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট যেটা রয়েছে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, কোথাও কোথাও 20 উইকস অ্যান্ড ইন সাম সিচুয়েশন ইট অ্যালাউস 24 উইকস gestation up to 24 weeks gestation for the medical termination of pregnancy। সেই সব জায়গায় আমি বি পাম রিজিয়ন অ্যাডমিনিস্টার করতে পারবো। দিস আর দ্য ইনক্লুশন ক্রাইটেরিয়া। তাহলে এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হবে? একটা যদি এজ লেস দ্যান 14 ইয়ার্স হয় সেটা তো একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া গেল। আর কি হতে পারে? আর যেটা হচ্ছে এলএফটি অ্যাবনর্মালিটি, যদি এএলটি অ্যান্ড এএসটি মানে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ অ্যান্ড অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ লেভেল যদি মোর দ্যান 3 টাইমস অফ দি আপার লিমিট অফ নর্মাল যদি থাকে, মোটামুটি এএসটি এএলটি অ্যারাউন্ড 40, যদি নর্মাল রেঞ্জ দেখিস এত লো থেকে আপার লিমিট হচ্ছে মোটামুটি 40, একটা 38 40 এরকম, তাহলে 3 টাইমস অফ দি আপার লিমিট অফ নর্মাল মানে এই যে 40 অ্যারাউন্ড 43 টাইমস মানে কত 120 120, যদি তার উপরে থাকে তখন কিন্তু আমরা এই রেজিমেন অ্যাপ্লাই করব না, ঠিক আছে। যদি বিলিরুবিন লেভেল কিরকম থাকে, টোটাল বিলিরুবিন লেভেল কত থাকে, টোটাল বিলিরুবিন নর্মাল মোটামুটি যদি দেখিস 1.2 আপ টু 1.2, ঠিক আছে। তার মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো ইনক্লুড করে থাকে। 2 টাইমস অফ দি আপার লিমিট অফ দি নর্মাল মানে এটা 2 টাইমস মানে 2.4, অ্যাপ্রক্সিমেটলি 2.4 পর্যন্ত আমি এই রেজিমেন কনসিডার করতে পারবো, তারপরে আমি আর দেবো। একটা গেল এটা। আর ক্রাইটেরিয়া কি? যদি সিভিয়ার এক্সট্রা পালমোনারি টিবি, ডিসএমিনেটেড টিবি, মাল্টি অর্গান ইনভলভমেন্ট টিবি, সিএনএস এ যদি টিবি ইনফেকশন হয়, স্পাইনাল রিজিয়ন ইয়েতে যদি স্পাইনাল কর্ডে যদি টিবি হয়, যদি স্কেলিটাল টিবি হয়, যে বোনের বিভিন্ন জায়গায় টিবি হয়েছে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট অফ টিবি সেটা হতে পারে, আর মিলিয়ারি টিউবারকুলোসিস, তখন আমার এই রেজিমেন ইউজ করে লাভ নেই, তখন এটা প্রথমে এক্সক্লুডেড হয়ে গেল। আর কি? কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি, বিকজ বেডাকুলিন অ্যান্ড প্রেটোম্যানিক, দিস regimen contain bedaquiline and as well as pretomanid। bedaquiline and pretomanid থাকলে যেটা মেইনলি দেখতে হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি, স্পেসিফিক্যালি কন্ডাকশন অ্যাবনর্মালিটি আছে কিনা। if there is re-entrant tachyarrhythmia or re-entrant arrhythmia, there is QT prolongation, long QT syndrome, structural heart disease যদি থাকে and AV block, এই সমস্ত যদি থাকে, কন্ডাকশন অ্যাবনর্মালিটি যদি থাকে, তখন আমরা বিপাম রিজিয়ন কনসার্ট রেজিমেন কনসিডার করতে পারি না, ঠিক আছে, তাকে আমরা দিতে পারবো না। যদি পেশেন্টের হিস্ট্রি থাকে প্রোন টু ডেভেলপমেন্ট অফ টর্সেট ডিপয়েন্টেস নে পলিমরফিক ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, তাই তো, সেটা যদি চান্সেস থাকে তাহলে কিন্তু আমরা এই রেজিমেন কনসিডার করতে পারি না, উই ক্যান নট কনসিডার। তাহলে সেগুলোর চান্সেস কি? হার্ট ফেলিওর যদি থাকে, হাইপোক্যালিমিয়া যদি থাকে, এই সমস্ত যদি থাকে, লং কিউটি সিনড্রোম যদি থাকে, তখন আমাদের এই রেজিমেন ইউজ করা যাবে না, ঠিক আছে। আর কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে পারে? দ্যাট ইজ মেইনলি ইভলভিং ওভার দ্য লিনেজোলিড টক্সিসিটি। লিনেজোলিডের টক্সিসিটির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো পাবি, একটা পাবি হচ্ছে মাইলোসাপ্রেশন, মোস্ট কমনলি কজিং থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়ার হিস্ট্রি দেখতে হবে, বা লিনেজোলিডে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে। যদি হিমোগ্লোবিন লেভেল লেস দ্যান 8 হয় তাহলে এই রেজিমেনের মধ্যে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি লিউকোপেনিয়া হয় লেস দ্যান 1000 পার মাইক্রোলিটার, যদি লিউকোপেনিয়া এই লেভেলে চলে যায় তখন আমরা এই রেজিমেন ইউজ করা যাবে না, ঠিক আছে। এছাড়া আর যেটা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি, সিভিয়ার পেরিফেরাল নিউরোপ্যাথি, গ্রেড 3 গ্রেড 4 পেরিফেরাল নিউরোপ্যাথি হলে আমাকে ভেবে চিন্তে দেখতে হবে। দিস আর দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আদার্স যেগুলো অ্যাসোসিয়েটেড ড্রাগ, যদি পেশেন্টের অন্য কোনো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি অ্যারিথমিক অ্যান্ড অ্যান্টিসাইকোটিক ড্রাগস দ্যাট আর কেপেবল অফ প্রডিউসিং কিউটি প্রলঙ্গেশন অর অ্যারিথমিয়া, সেগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে, ঠিক আছে। তখন আমাকে ভেবে চিন্তে দেখতে হবে যে কিভাবে আমি অ্যাপ্লাই করবো, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি অ্যারিথমিক বন্ধ করবো না এটা আমি বন্ধ করবো। ইফ দেয়ার ইজ
এমন ড্রাগ অ্যাপ্লাই করা হচ্ছে যেগুলো সেরোটোনিন লেভেলকে ইনক্রিজ করে, যেমন মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর ড্রাগস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসান্ট ড্রাগ এন্ড এনি আদার ড্রাগ, যেগুলো এই সেরোটোনিন লেভেলকে ইনক্রিজ করে। সেরোটোনিন লেভেল ইনক্রিজ করে কার জন্য? এটা লিনেজোলিডের জন্য। দে আর কেপেবল অফ প্রেসিপিটেটিং সেরোটোনিন সিনড্রোম, যাতে সেরোটোনিন সিনড্রোম না হয়, যাতে পেরিফেরাল নিউরোপ্যাথি গ্রেড 3 গ্রেড 4 এ প্রবলেম কেন হচ্ছে, যাতে লিনেজোলিড অ্যাসোসিয়েটেড না হয়। মাইলোসাপ্রেসিভ ড্রাগ যদি অ্যাসোসিয়েটেড চলে তাহলে সেখানে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। আর কি দেখতে হবে? আর দেখতে হয় যে রেনাল ফেলিওর নিয়ে খুব বেশি এখনো পর্যন্ত ডেটা পাওয়া যায়নি, তবে বলা হয় যে ক্রিয়েটিনিন লেভেল যে মোর দ্যান 3 টাইমস অফ দি আপার লিমিট অফ দি নর্মালের মধ্যে থাকা পর্যন্ত উই ক্যান ইউজ দিস রেজিমেন। যদি তার উপরে যায় তখন আমাকে ভাবনা চিন্তা করতে হবে অন্য রেজিমেন্টে শিফট করব না এই রেজিমেন্টটাকে মডিফাই করব, এটা ডিপেন্ড করছে। ঠিক আছে, দিস আর দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। তাহলে কিছু আছে ইনক্লুশন ক্রাইটেরিয়া, সব এটাই আছে। এই যদি পিডিএফটা ডাউনলোড করে নিই সেটার মধ্যে এর পরের চ্যাপ্টারে এইগুলো আছে, এটা 2 নম্বর চ্যাপ্টার, এর পরেরটা 3 নম্বর চ্যাপ্টারে এই জিনিসগুলো ডেসক্রাইব করা আছে, খুব ভালোভাবে ডেসক্রাইব করা আছে। ঠিক আছে, ইন শর্ট সেই ব্যাপারগুলো দেখতে হবে। তাহলে ইনিশিয়ালি ট্রিটমেন্টে কিভাবে ইভলভ করবে, যে ইনিশিয়ালি আমাদের রেজিস্ট্যান্স যদি দেখতে হয় তাহলে রিফাম্পিসিনের এগেনস্টে না দেখে ইনিশিয়ালি আইসোনিয়াজিডের এগেনস্টে দেখা হয়। তারপরে ডিপেন্ডিং অন সিচুয়েশন আইসোনিয়াজিড মনো পলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি সেটা হচ্ছে কিনা, যদি রিফাম্পিসিনের আইসোনিয়াজিডের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে তখন আমাকে 6 to 9 মান্থ লিভোফ্লক্সাসিন RZD মানে রিফাম্পিসিন পাইরাজিনামাইড ইথামবিউটলে যাব। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো 2 HRZD 2 মান্থস HRZD এন্ড 4 HRE 4 মান্থস অফ HRE ট্রিটমেন্ট চলবে। ঠিক আছে, তারপরে যদি সেখানে ড্রাগ আনঅ্যাভেলেবিলিটি, ড্রাগ ইনটলারেন্স এন্ড ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে তখন আমাকে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন কোন ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্স এন্ড কোন ড্রাগ আমি ইউজ করতে পারবো না তার এগেনস্টে আমি অ্যাকর্ডিংলি আমি ট্রিটমেন্টটা মডিফাই করব। দ্যাট ইজ ইভলভ অ্যারাউন্ড লিভোফ্লক্সাসিন অ্যান্ড লিনেজোলিড, তাই তো, লিভোফ্লক্সাসিন অ্যান্ড পাইরাজিনামাইড। লিভোফ্লক্সাসিন অ্যান্ড পাইরাজিনামাইডের এগেইনস্টে যদি ডেভেলপ করে তখন আমরা নিয়ে আসছি লিনেজোলিড, ক্লোফাজিবিন অ্যান্ড সাইক্লোসেরিনকে। আর যদি রিফাম্পিসিনের এগেইনস্টে ডেভেলপ করে যায় তাহলে সেটাকে কনসিডার করা হবে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, MDR টিবি হিসাবে ক্লাসিফাই করে লেফট সাইডে যে অ্যালগরিদম আছে সেটাকে আমাকে ফেলে দিতে হবে। এবার সেখানেও দেখা যাচ্ছে যে তার আগে এই লিভোফ্লক্সাসিন এই সমস্ত টেবিলে ইন্টারচেঞ্জ করেও দেখা যাচ্ছে আমার ক্লিনিক্যাল ডিটোরিয়েশন হয়েই যাচ্ছে। তখন আমাকে SLLPA মানে সেকেন্ড লাইন প্রোব অ্যাসে আমি করে নিয়ে দেখে নিচ্ছি অ্যান্ড তার এগেনস্টে রেজিস্ট্যান্স কীরকম আছে। তাহলে সেখানে দুটো জিনিস হতে পারে, একটা রিফাম্পিসিনের এগেনস্টে যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় তখন সেটা হচ্ছে ক্যাটাগরাইজ হচ্ছে MDR টিবি, অ্যান্ড রিফাম্পিসিনের এগেনস্টে যদি রেজিস্ট্যান্স ডেভেলপ না করে তখনও আমরা ধরে নিচ্ছি দ্যাট ইজ এ প্রবাবল MDR টিবি। এরপরে লেস দ্যান 14 ইয়ার্স, মোর দ্যান 14 ইয়ার্স। মোর দ্যান 14 ইয়ার্স হলে বেডাকুইলিন, প্রেটোম্যানিড, লিনেজোলিড, মক্সিফ্লক্সাসিন রেজিমেন। আর যদি এটা না হয় লেস দ্যান 14 ইয়ার্স হয় তখন আমাদের চলে আসে 9 to 11 মান্থ শর্টার ডিউরেশন ওরাল রেজিমেন। সেখানে কি কি থাকছে? 2 মান্থস অফ লিনেজোলিড, 4 to 6 months of লিভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, এন্ড এখানে আইসোনিয়াজিডের ক্ষেত্রে বলা হয়নি, আইসোনিয়াজিড এখানে হাই ডোজ HH বলা হয়, হাই ডোজ আইসোনিয়াজিড, এন্ড 6 to 9 months of বেডাকুইলিন, এন্ড তারপরে 5 months এর কন্টিনিউয়েশন ফেজ। সেখানে কি যাচ্ছে? লিভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, পাইরাজিনামাইড এন্ড ইথামবিউটল, LFX, CFZ বা CZ, এন্ড তার সাথে Z, তার সাথে E, 5 months। এবার যদি এখানেও যদি কোনো গন্ডগোল হয়, দুটোতেই যদি কোনো গন্ডগোল হয় তখন আমাকে নিয়ে আসতে হবে আলটিমেট রেজিমেনে, দ্যাট ইজ 6 months or longer duration বেডাকুইলিন and 18 to 20 months of the ক্লোফাজিমিন সাইক্লোসাইরিন, তার সাথে লিনেজোলিড and লিভোফ্লক্সাসিন। দিস ইজ দ্য রেজিমেন। আর এনি যদি কোনো তখন আমাকে এইভাবে কনসিডার করতে হবে। দিস ইজ দ্য অ্যালগরিদম। এটা পারলে একটু অন্তত কয়েকটা রেজিমেন, 2-3টা রেজিমেন, সব কটা রেজিমেন নয়, একটা হচ্ছে আইসোনিয়াজিডের এগেইনস্টে ডেভেলপ করলে 6 to 9 months এই রেজিমেনটা মনে রাখিস অন্তত। আর এদিকে হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে BPAM রেজিমেন মানে বেডাকুইলিন, প্রেটোম্যানিড, লিনেজোলিড অ্যান্ড মক্সিফ্লক্সাসিন রেজিমেনটা, এইটা এই দুটো অন্তত মনে রাখিস। আর আলটিমেট রেজিমেন দ্যাট ইজ দ্য লঙ্গার ডিউরেশন মানে 6 months or more বেডাকুইলিন অ্যান্ড 18 to 20 months of the ক্লোফাজিমিন সাইক্লোসেরিন, তার সাথে হচ্ছে লিভোফ্লক্সাসিন, লিনেজোলিড। এই 3-4টে রেজিমেন অন্তত মনে রাখিস, আর কিছু না।